আসসালামু আলাইকুম। আমরা সবাই ফোকাস রাইটিং নাম শুনে থাকি, বিশেষ করে যারা ব্যাংক জব সিকার তাদের তো মুখে মুখে একটাই নাম, ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং, কোন রাইটিং? ফোকাস রাইটিং, কোন রাইটিং? ফোকাস রাইটিং। বুঝি আর না বুঝি মুখে একটাই নাম, ফোকাস রাইটিং। বাট হোয়াট ইজ ফোকাস রাইটিং? ফোকাস রাইটিং ইজ নাথিং বাট অ্যান এসে রাইটিং। এটাই বাস্তব। ফোকাস রাইটিং ইজ নাথিং বাট অ্যান এসে রাইটিং। আপনি একটা রচনা লিখবেন, একটা রচনার মধ্যে আপনি কোন পয়েন্টটাকে ফোকাস করে লিখবেন, কোন একটা সুনির্দিষ্ট পয়েন্টকে ফোকাস করে লিখবেন, সেটাই ফোকাস রাইটিং। বুঝতে পারছেন? তার মানে এটা এক ধরনের রচনা। সেই রচনাতে আমরা সুনির্দিষ্ট একটা পয়েন্টকে ফোকাস করে বা কেন্দ্র করে বা আলোকপাত করে লিখে থাকি বলে আমরা এটাকে স্বল্প দৈর্ঘ্যে ফোকাস রাইটিং বলে থাকি। সো ফোকাস রাইটিং শুধু ব্যাংকের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আপনি যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, ক্রিয়েটিভ রাইটিং শিখতে চান, তাহলে আপনাকে ফোকাস রাইটিং জিনিসটা বুঝতেই হবে। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকে এই পর্বের আয়োজন হচ্ছে ফোকাস রাইটিং। যেহেতু ফোকাস রাইটিং নিয়ে কথা বলবো, তাহলে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো কথা বলবোই। আপনারা হয়তো জানেন বা দেখেন, আমি নর্মাল বিষয়গুলো নিয়ে খুব একটা ক্লাস নেই না, নিতে আমার ভালো লাগে না। আমার কথা, আমি এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা ধৈর্য নিয়ে ক্লাস করার মতো সক্ষমতা সবার হবে না। যাদের হবে তাদেরকে আমার দরকার, তারাই আমার রিয়েল অডিয়েন্স, তারাই আমার রিয়েল স্টুডেন্ট, তাদেরকে আমি চাই। সুতরাং আজকে টপিকের নাম হচ্ছে ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক খাতের চ্যালেঞ্জগুলো কি কি বর্তমান, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কি কি করা যেতে পারে, সবকিছু নিয়ে বাংলা আলোচনা তো থাকবেই, পাশাপাশি ইংলিশ হবে, অর্থাৎ 2 in 1। একই সাথে শিখবো ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। কেমন হবে বলেন? আবারও বলি, যাদের ধৈর্য নেই তাদের জন্য আজকের এই ক্লাসটি একদমই নয়। চলুন তাহলে আমরা ট্রান্সলেশন আর ফোকাস রাইটিং একসাথে কেমনে সম্ভব হয় সেটা দেখে আসি। টপিকের নাম হচ্ছে ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহ, অর্থাৎ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। প্রথমে আমরা দেখে নেই যে দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। প্রথমে আমরা দেখে নেই যে একটা ফোকাস লিখতে গেলে আসলে আমাদের কোন কোন পয়েন্টগুলো নিয়ে আলোকপাত করতে হয় বা কিভাবে বর্ণনা করতে হয়, আমরা সেই বিষয়টা আগে একটু ভালোভাবে বা তৃপ্তি মতো আমরা একটু বুঝে নিব। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই, আমি মূল আলোচনায় যাব। ফোকাস রাইটিং এর জন্য আমরা আমাদের উপস্থাপন কৌশলটা কেমন করব সেটা একটু বুঝে আসি। আমাদের উপস্থাপন কৌশলটা কেমন হবে সেটা বুঝে আসি। যেহেতু এটা একটা এসে আর আপনি এসে লিখবেন, এসে রাইটিং, তাহলে এর একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার থাকতে হবে। একটা এসেতে কি কি থাকে? একটা এসেতে থাকে ইন্ট্রোডাকশন, সূচনা থাকে, তারপর কি থাকে? বডি, এরপর কি থাকে? কনক্লুশন। এই তো, আপনি যে ধরনের এসের কথাই বলেন, ইন্ট্রো থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে, এই নিয়ে তো এসে। এখন বলতে পারেন যে এই বিষয়ে তো আমরা জানি ভাই, নতুন কিছু বলেন। এখানে অনেক নতুন কিছু আছে, মনোযোগ দিয়ে কথা শোনেন। ইন্ট্রোডাকশন মানে সূচনা। একটা বাংলা প্রবাদ শুনছেন না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী? এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি এমন এসে লিখেছেন যে আপনার ইন্ট্রো পড়া ভালো লাগতেছে না, ইন্ট্রোটা পানসে হয়ে গেছে, বডিতে আপনি যত তথ্য দিয়ে ভরায় রাখেন, বিশ্বাস করেন ভাই, পাঠক বলেন, পরীক্ষক বলেন, তার নজর কাড়বে না। আপনাকে ইন্ট্রোতে খেলা দেখাতে হবে। ইন্ট্রো এত আকর্ষণীয় করতে হবে যে আপনার ইন্ট্রো পড়েই যেন অনুমান করা যায় বডিতে কি থাকতে পারে। কিন্তু আমরা উল্টা কাজ করি, ইন্ট্রো দেই যেমন তেমন, বডিতে গিয়ে গ্রাফ, চার্ট, চিত্র, আজাইরা সব জঙ্গল দিয়ে ভরে রাখি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্ট্রো সুন্দর হয় কিভাবে সেটা আমি দেখাবো। বডিতে কতগুলো প্যারাগ্রাফস হয়, সেই প্যারাগ্রাফগুলো টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আজকে দেখবো আমরা। আর কনক্লুশন মানে কি শুধুই কনক্লুশন? না, কনক্লুশনের মধ্যেও কিছু বিষয় আছে, সেটা আমরা আজকে বুঝবো। তাহলে আমরা আপাতত এতটুকু জানলাম যে এসে লিখতে গেলে ইন্ট্রো লাগবে, বডি লাগবে, কনক্লুশন লাগবে। যেহেতু ফোকাস রাইটিং ওয়ান কাইন্ড অফ এসে রাইটিং, সুতরাং এখানেও আমাদের ইন্ট্রো, বডি, কনক্লুশন লাগবে। তাহলে আমাদের আজকে টপিক কি ছিল? দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। তাহলে এখানে ফোকাসিং পয়েন্ট কোনটা? এখানে ফোকাসিং পয়েন্টটা হলো চ্যালেঞ্জগুলো কি কি।
তার মানে আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাস লিখতে যাব না, আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের পরিচালনা পর্ষদের কাহিনী, জীবন বৃত্তান্ত লিখতে যাব না, আমরা বাংলাদেশের ব্যাংকের চালিকা শক্তিগুলো নিয়েও লিখতে যাব না, আমরা বাংলাদেশের ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও লিখতে যাব না, তাদের গুরুত্ব নিয়েও লিখতে যাব না, আমরা শুধু লিখব তাদের চ্যালেঞ্জগুলো কি কি। দিস ইজ ইউর ফোকাসিং পয়েন্ট এন্ড দ্যাটস ওয়াই ইটস কল্ড ফোকাস রাইটিং। আমি কি কথা বুঝাইতে পারছি? আপনার ফোকাসিং পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জগুলো লিখবেন, এর বাইরে কিছু না। এখন আমরা এই চ্যালেঞ্জগুলোকে কেন্দ্র করে লিখতে যাচ্ছি, আমাদের প্রথমে একটা সূচনা দরকার। তো সূচনা, আমি বলেছিলাম সূচনা হইতে হবে আকর্ষণীয়। তাহলে একটা ইন্ট্রোডাকশনে বা সূচনাতে কি লিখলে সেটা আকর্ষণীয় হবে, এটা আপনার নিশ্চয়ই মন জানতে চাচ্ছে। সো আপনার জানার স্বার্থেই আমি এখন ব্যাখ্যা করব যে কি লিখলে ইন্ট্রো আই ক্যাচিং হবে কিংবা আকর্ষণীয় হবে, সেটাই আমরা এখন বুঝবো। আমরা যেন কি নিয়ে লিখবো? বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জগুলো। খেয়াল করেন, একটু পড়েন। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘ সময় ধরেই নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। তবে খেলাপি ঋণের উচ্চমাত্রা, অর্থ পাচার, রাজনৈতিক হস্তক্ষেপ, তারল্য সংকট, দক্ষ মানব সম্পদের অভাব, তথ্য প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা ও বেশ কিছু বৈশ্বিক প্রভাব ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে আরো বাড়িয়ে দিচ্ছে। যেহেতু বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে, সুতরাং এটি উপযুক্ত সময় ওই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার। শুনছেন? ভালো করে খেয়াল করছেন? এক ইন্ট্রোতে পুরো এসের রিফ্লেকশন পাচ্ছেন কিনা? আমি বডিতে যা যা আলোচনা করব তার একটা সংক্ষিপ্ত টাচ, একটা ছোঁয়া আমি ইন্ট্রোতে রাখবো। এটাই তো হওয়া উচিত। আপনার সাথে যদি প্রথমবারের মতো কারো দেখা হয়ে যায়, আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে আপনার ভেতরে কিছু খারাপ বৈশিষ্ট্য থাকলেও আপনি চেষ্টা করবেন আপনার যেগুলো আকর্ষণীয় বিষয় সেগুলোকে আগে তুলে ধরবেন। এটাই তো হওয়া উচিত। তাহলে আপনি এসে রাইটিং এর ক্ষেত্রে সেটা কেন করবেন না? উল্টা পাল্টা ইন্ট্রোডাকশন দিয়ে দেয়, লেখে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো আই থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড অল থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইসব আজাইরা ফরম্যাট দিয়ে কখনো এসে হয় না। আপনি বডিতে কি কি খেলা খেলবেন সেই খেলাগুলোর একটা নমুনা, একটা রিফ্লেকশন, একটা প্রতিচ্ছবি, একটা ছায়া এইখানে আপনাকে রাখতে হবে। কোথায়? ইন্ট্রোতে রাখতে হবে। তা আমরা তাই করেছি। এখন আমরা এটাকে ইংলিশে অনুবাদ করব। ধৈর্য শক্তি অনেকের হবে না, আমি জানি। আমি আগেই বলেছি এই ভিডিও সবার জন্য না, সবার এটা দেখার যোগ্যতা হবে না। যাদের প্রচন্ড ধৈর্য শক্তি আছে তাদের জন্য আমার ক্লাস। সবার এই ধৈর্য শক্তি হবে না, কিন্তু আমার প্রাইভেট বেসিস স্টুডেন্টদের ধৈর্য শক্তি আছে বলেই ওরা আমার কোর্সে যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা এটাকে চলেন ইংলিশে অনুবাদ করি। ভয় পাবেন না, আমি আছি তো, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। মনোযোগ দিয়ে দেখেন। ধরেই নিলাম আপনি ইংলিশে মহা দুর্বল, আপনাকে আমি শেখাবই। নিশ্চিত থাকেন আপনি শিখবেন ইনশাল্লাহ। শুধু কান খুলে কথা শুনেন, চোখ খুলে স্ক্রিনের দিকে তাকান, এদিক সেদিক করবেন না। দেখবেন এটা অনুবাদ করার পর আপনার শুধু শান্তি আর শান্তি। কিসের মধু, কিসের রসমালাই, শান্তি তো অনুবাদে। মনোযোগ দেন। প্রথম বাক্য আসি। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত। এই যে ভুলটা করতেছেন আপনি, এই নিচের বাক্যে আপনাকে আমি পড়তে বলছি। সমস্যাটা তো এটাই ভাই, আমি পড়াচ্ছি প্রথম বাক্য, আপনি আসছেন নিচের বাক্যে। এই জায়গায় ঝামেলাটা হয়। প্লিজ সবাই একটু মনোযোগ দিব। আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে কাজ করব, অন্যদিকে তাকাবেন না। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘ সময় ধরেই নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। কান টানলে মাথা আসে না, অনুরূপভাবে ভার্ব টানলে সাবজেক্ট এবং অবজেক্ট আসে। একটা বাক্য ইংলিশে লিখতে গেলে সবার আগে খুঁজে বের করবেন হোয়াট ইজ দ্য ভার্ব। ভার্ব কি আপনার দরকার। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো সংগ্রাম করেই যাচ্ছে। এই কে সংগ্রাম করে যাচ্ছে? কে সংগ্রাম করে যাচ্ছে? কে সংগ্রাম করে যাচ্ছে? আপনি? আমি?
হ্যাঁ আমরা তো বটেই। এখানে কে সংগ্রাম করতেছে? ব্যাংকিং খাত। কে সংগ্রাম করতেছে? ব্যাংকিং খাত। এখন আপনি বলতেছেন দাদা বুঝলাম না তো কোন ব্যাংকিং খাত, ভাই বুঝলাম না তো কোন ব্যাংকিং খাত। তখন আমি আপনারে কি কমু? আমি তখন কমু যে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত। ও আচ্ছা, হেইয়া, হ্যাঁ হেইয়া। তাহলে আমার ভার্ব হলো সংগ্রাম করে যাচ্ছে। কে সংগ্রাম করে যাচ্ছে? ব্যাংকিং খাত। তার মানে এটা সাবজেক্ট। কোন ব্যাংকিং খাত? অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত। এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার কি দরকার? অবজেক্ট। আরে বাদ দেন, সাবজেক্ট আর ভার্ব পাইলে অবজেক্ট খুঁজতে হয় না। বাকি যা থাকে ওগুলো অবজেক্ট না হলেও অবজেক্টের মতোই কাজ করবে। প্যারা নেওয়ার দরকার নেই, চিল মুডে থাকেন। তো সাবজেক্ট পেয়ে গেলাম, কিন্তু আমি ভাত খাই, এখানে সাবজেক্ট আমি। রহিম স্কুলে যায়, এখানে সাবজেক্ট রহিম। কিন্তু এইখানে সাবজেক্ট তো ভাই বিশাল বড়। বলেছি তো, কি বলেছিলাম? যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। বাক্যের সাবজেক্ট সাইজে বড়, দৈর্ঘ্যে বড়, অবজেক্ট দৈর্ঘ্যে বড়, কোনো প্যারা নিবেন না। যে কোনো পার্ট বাক্যের যখনই দৈর্ঘ্যে বড় হবে তাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন, একটাই সূত্র। তাহলে আমার সাবজেক্টের সাইজটা বড়, আমি পেছন থেকে অনুবাদ করব। মনোযোগ দিবেন প্লিজ। পেছনের পার্টটা কি? ব্যাংকিং খাত। তাহলে আমি লিখলাম ব্যাংকিং সেক্টর, আমি লিখলাম ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাত। লেখাগুলো একটু ছোট হবে কারণ আমাকে একটা স্ক্রিনেই দেখাতে হবে। ব্যাংকিং খাত। এবার এই যে র, ধৈর্য শক্তি নিয়ে আগাবেন, এদিকে তাকাবেন না, পেছন থেকে আসতে হবে। র এর জন্য দিলাম অফ, অফ। এবার বাংলাদেশ, এই বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ, তাহলে র এর ইংলিশ হচ্ছে অফ। এখন ভাই দেখেন তো, এটা নির্দিষ্ট করে বলছে না যে ভাই বাংলাদেশের ব্যাংক খাত, বলছে কিনা? বলছে। তাহলে আপনি দা দিবেন না? দিতে হবে। এই জন্য ব্যাংকিং সেক্টরের সামনে দাটা বসাইতে হবে, বুঝলেন? যদি বাংলাদেশের উল্লেখ না করতো, শুধু এটা ব্যাংক খাত, তাহলে আপনি দা দিতেন না। যেহেতু নির্দিষ্ট করে কইছে বাংলাদেশের ব্যাংকিং খাত, তো দা তো দিতেই হবে। তো দা ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংকিং খাত। এবার বাংলাদেশের আগের শব্দটা কি? স্বীকৃত। স্বীকৃতর ইংলিশ কি? রিকগনাইজ মানে স্বীকৃতি দেয়া, বাট এখানে বলছে অলরেডি স্বীকৃত হয়ে গেছে, তার মানে রিকগনাইজড, রিকগনাইজড, স্বীকৃত। ওকে। এবার স্বীকৃতর আগের শব্দটা কি? হিসেবে। জাস্ট আপনি পেছন দিক থেকে আসবেন, হ্যাঁ, হিসেবে, অ্যাজ, হিসেবে। কি হিসেবে? অন্যতম চালিকা শক্তি। তাহলে অন্যতম হচ্ছে ওয়ান অফ, ওয়ান অফ চালিকা শক্তি, ওয়ান অফ দা ড্রাইভিং ফোর্সেস। এখন আপনি বলতে পারেন যে ভাই ড্রাইভিং ফোর্স লিখতে পারতেন, ফোর্সেস কেন দিলেন? আরে ভাই অনেক চালিকা শক্তি আছে, তার মধ্যে অন্যতম মানে একটা, এই জন্য ওয়ান অফ দা ড্রাইভিং ফোর্সেস, অন্যতম চালিকা শক্তি, এটুকু লিখছি আমি। এবার আবার র, 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 যে নেই র সে নেই অফ। এবার কিসের? অর্থনীতির। ওয়ান অফ দা ড্রাইভিং ফোর্সেস অফ দা ইকোনমি। এতক্ষণ ধরে বাক্যের কি লিখছেন? সাবজেক্ট লিখছেন। শোনেন, অনুবাদের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, আপনি আপনার মতো করে অনেক কিছু লিখতে পারেন। আমি শুধু আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করতেছি আমার সেই ভাই বোনগুলোকে যারা দুর্বল। যারা ভালো পারেন তারা অনেক উপায়ে লিখতে পারেন। তাহলে আমরা কি লিখছি? দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্সেস অফ দ্য ইকোনমি। এতক্ষণ ধরে বাক্যের কি লিখেছি বলেন, কমেন্ট করেন। কি লিখছি বাক্যের? এতক্ষণ ধরে বাক্যের কি লিখেছি সবাই কমেন্ট করবো, আর আজকে লাইভটা সবাই শেয়ার দিয়ে দিবেন প্লিজ, সবাই শেয়ার দিবেন। সাবজেক্ট লিখেছি। এবার আমার ভার্ব কোনটা? সংগ্রাম করে যাচ্ছে। কবে থেকে? দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছে, নিঃসন্দেহে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখনই আপনি দেখবেন দীর্ঘ সময় ধরে, এটা কি শুধু কন্টিনিউয়াস টেন্স? না, দীর্ঘ সময় ধরে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুধু চলমান কাজ হলে কন্টিনিউয়াস টেন্স, বাট একটা সময় ধরে চলমান হলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতে হবে? কি আর করবেন? পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন নিতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো হ্যাভ বিন নিব না হ্যাজ বিন নিব? অবশ্যই হ্যাজ বিন নিবেন। কেন? শোনেন, সাবজেক্ট যখন বিশাল বড় হবে, কুল কিনারা খুঁজে পাবেন না, তখন আপনি কি করবেন জানেন? প্রথম নাউন আছে না,
এই প্রথম নাউনটা অনুসারে ভার্ব বসাবেন। কি বলছি? সাবজেক্ট যখন সাইজে বড় হয় তখন ভার্ব বসাতে হবে প্রথম নাউনটা অনুসারে। প্রথম নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম নাউন প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। বুঝে গেছেন না? গুড। যাই হোক, এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে গেলে হ্যাভ বিন হ্যাজ বিন নিতে হয়, নিলাম। এবার ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনটা? সংগ্রাম করা। সংগ্রাম করার ইংলিশ কি হবে? স্ট্রাগল। তাহলে আমি কি লিখবো? স্ট্রাগলিং। সংগ্রাম করে যাচ্ছে, ভার্ব হয়ে গেল। সাবজেক্ট পেয়েছেন, ভার্ব পাইছেন, এখন কি দরকার? অবজেক্ট। ওকে, সমস্যা নেই। আপনি বোঝেন আর না বোঝেন এটা বুঝে নেন যে এই প্রথম হলুদ দাগ দেওয়া অংশটা সাবজেক্ট, এটা হলো কি? ভার্ব। আর এই বাদ বাকি যা আছে দীর্ঘ সময় থেকে শুরু করে এই মধ্য দিয়ে পর্যন্ত এটাকে আপনি অবজেক্ট ধরে নেন। আরে ভাই ধরে নেন, ওইটার নাম কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল নাকি অবজেক্ট, এই ঘোড়ার ডিম দিয়ে এই মুহূর্তে আপনার কাজ নাই। আপনি সাবজেক্ট পাইছেন না? পেয়েছেন। ভার্ব পেয়েছেন? পাইছেন। এখন বাদ বাকি যা আছে ওগুলো বসবে কোথায়? ভার্বের পরই তো বসবে। ওরা ধরে নেন, ওরা সবাই অবজেক্ট। আচ্ছা ধরলাম, তাহলে এখন কি করব? এখন আর কি করবেন? এরকম 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 যে কোনো পার্টকে, যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। সাবজেক্ট ভার্ব বাদে বাকি যা থাকবে সবই অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি? একদম পেছনের শব্দটা কি? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ কি? থ্রু। ওকে, দিলাম থ্রু, মধ্য দিয়ে। এবার কিসের মধ্য দিয়ে? বলছে নানা রকম চ্যালেঞ্জেস, ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস, ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জেস। নানা রকম, ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস। নানা রকম চ্যালেঞ্জ না, তাই প্লুরাল নাম্বার হলো চ্যালেঞ্জেস। আমার প্রাইভেট বেসিস স্টুডেন্টদেরকে বলি আপনাদেরকে কিছু লিখতে হবে না, কোনো মিস হবে না। আমার অপারেটর এই যে টাইপ করতেছে, ক্লাস শেষ হলে পিডিএফ শিট গ্রুপের মধ্যে চলে যাবে। একদম কোনো পেইন নিতে যাবেন না, শুধু কানে হেডফোনস দিয়ে মনোযোগ দিয়ে কথা শোনেন। তাহলে মধ্য দিয়ে ইংলিশ হলো থ্রু। এবার নানা রকম চ্যালেঞ্জের জন্য ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস। এবার নানার আগ শব্দটা কি বলেন তো? নানি না, নানার আগে আছে দীর্ঘ সময় ধরে, তার মানে ফর আ লং টাইম। হয়েছে কিনা বলেন? কেমন লাগলো? এখন যেটা বুঝায় আব্দুর রহিম, অরূপ ভাই দয়া করে সেটাই বুঝেন, ওটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। The banking sector of Bangladesh, recognized as one of the driving forces of the economy, has been struggling through various kinds of challenges for a long time. প্রথম বাক্য হয়ে গেছে। কি দৈত্যের মতো বাক্য, সহজে সমাধান হয়ে গেল না? হবে। একটু মজা পাইছেন না? পাইছেন। এখন মনোযোগ দেন, সবগুলোতে মজা পাবেন, নিশ্চিত থাকেন মজা পাবেন। আচ্ছা ভাই, এখন আমাদের টার্গেট কোনটা? প্রথম বাক্য তো হয়ে গেল, এখন আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় বাক্যটা, মানে এই তবে থেকে শুরু করে, তবে থেকে শুরু করে 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 এই দাড়ি চিহ্ন পর্যন্ত এটা আমরা অনুবাদ করব। সাইজটা দেখছেন? দেখলেই ভয় লাগে, তাই না? ভয় পাবেন না, কিছুই নাই, ঘোড়ার ডিম, কিচ্ছু না। মাথায় রাখবেন এগুলো কিছুই না। যদি আপনার ইনস্ট্রাক্টর, আপনার মেন্টর, আপনার টিচার যদি আপনাকে সহজে বুঝায়, এগুলো কোনো কিছুই কঠিন না। তাহলে আমার কাজ হলো তবে থেকে ত্বরান্বিত করছে পর্যন্ত এই বাক্যটাকে অনুবাদ করা। আমি কি বলছিলাম যেন? যে কোনো বাক্য অনুবাদ করতে গেলে প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা জানেন তো? ভার্ব হলো ত্বরান্বিত করতেছে। ত্বরান্বিত করতেছে মানে সোজা কথায় বৃদ্ধি করতেছে। ভাই সহজ বাংলায় একটু কঠিন করে দিছে আপনারা ভয় দেখানোর জন্য, বাট আপনি ভয় পাবেন না। ত্বরান্বিত করতেছে মানে কি? বৃদ্ধি করতেছে, বাড়াই দিচ্ছে। ওকে, ভার্ব পাইছি। ওকে, এখন আমার দরকার কি? সাবজেক্ট আর অবজেক্ট দরকার। আপনি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন তাহলে সাবজেক্ট পাবেন, আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাবেন। তাহলে আমি যদি প্রশ্ন করি এখন যে কাকে ত্বরান্বিত করতেছে, উত্তর হলো ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে। তার মানে এটা হলো আমার অবজেক্ট। কাকে ত্বরান্বিত করতেছে? ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে। এটা হলো আমার বাক্যের কি? অবজেক্ট। অবজেক্ট পাইলাম। ওকে, এখন সাবজেক্ট দরকার। তাহলে বলেন এই ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে ত্বরান্বিত করতেছে কে? কেডা? কারা কারা? এই প্রশ্নগুলো উত্তর কি দিবেন? বলবেন যে ভাই অনেকেই তো এই চ্যালেঞ্জ গুলোকে আরো বাড়াই দিচ্ছে। আরে ভাই কারা বাড়াচ্ছে সেটা বলো। তখন আপনি বলবেন ঠিক আছে, তাহলে শোনেন কারা বাড়াচ্ছে। বলবো? হ্যাঁ বলেন।
খেলাপি ঋণের উচ্চ মাত্রা, এও এই চ্যালেঞ্জকে আরো বাড়াই দিচ্ছে। আচ্ছা, আর কেডা? অর্থ পাচার। আর কে? রাজনৈতিক হস্তক্ষেপ। আর কে? তারল্য সংকট। আর কে? দক্ষ মানব সম্পদের অভাব। আর কে বাড়াই দিচ্ছে? তথ্য প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা। আর কে এই সমস্যাকে বাড়াচ্ছে? অর্থনৈতিক অস্থিতিশীলতা। আর কে কে? রাজনৈতিক অস্থিরতা। আর কে আছে? আর বেশ কিছু বৈশ্বিক প্রভাব। এরা সবাই কি আসামি? না, এরা সবাই বাক্যের সাবজেক্ট। এরকম তো অনেক সাবজেক্ট থাকতেই পারে ভাই, পারে না? সাবজেক্ট যতগুলো হোক কোনো সমস্যা নেই, আপনি সিরিয়াল মেনটেন করবেন, ধারাবাহিকতা মেনটেন করবেন। অর্থাৎ যার উল্লেখ আগে আছে আপনি তার ইংলিশটা কি করবেন? আগে নেবেন। তাহলে প্রথম সাবজেক্টকে আবারও বুঝাই, আমি জানি অনেকে গুলাই ফেলছেন, আবারও বুঝাই। আমাদের টার্গেট হচ্ছে তবে থেকে শুরু করে ত্বরান্বিত কোর্সে পর্যন্ত এটা বাক্য আমরা অনুবাদ করব। আমরা সবার আগে যে কোনো বাক্যের কি খুঁজবো? ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? ত্বরান্বিত করতেছে, মানে বৃদ্ধি করতেছে। ওকে, কাকে বৃদ্ধি করতেছে? উত্তর হলো ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অবজেক্ট। আবারও বলি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যা, সেটা হলো অবজেক্ট। সাংবিধানিক নিয়ম না, নরমালি এমনটা হয়। আচ্ছা, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। এখন জাস্ট আপনি সাদা মনে কাদা নাই নরমালি প্রশ্ন করেন, এই ব্যাংক খাতের চ্যালেঞ্জগুলোকে ত্বরান্বিত করতেছে কে? কেডা? উত্তর কি হবে? উত্তর হবে যে অনেকেই এর পেছনে দায়ী। তো কারা ত্বরান্বিত করতেছে? উত্তর কি? উত্তর হলো এই যে খেলাপি ঋণের উচ্চ মাত্রা থেকে শুরু করে এই বেশ কিছু বৈশ্বিক প্রভাব পর্যন্ত। তার মানে এই পুরো অংশটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। এবার মনে হয় বুঝে গেছেন অনেকে। বুঝলে একটু লিখেন তো কমেন্ট বক্সে ভাই, আমি একটু নিশ্চিত হতে চাই যে বুঝতেছেন কিনা। একটু বুঝলে আমার একটু, মানে আপনারা বুঝলে আমার একটু মানসিকভাবে শান্তি পাই, আমি একটু আমার লিখবেন আর কি। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি সাবজেক্টটা লিখবো। সাবজেক্টটা বেশ বড়, কোনো সমস্যা নাই। তাহলে যার বর্ণনা, যে কোনো সাবজেক্ট বড় হলে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়, এটা সত্য। কিন্তু যখন আপনি দেখবেন সাবজেক্টের মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, সাবজেক্টের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা পার্ট আছে, তখন আপনি যে পার্টটার বর্ণনা আগে দিয়েছে তার ইংলিশটা আপনি আগে লিখবেন। প্রথমে কি বলছে? খেলাপি ঋণের উচ্চ মাত্রা। ঠিক আছে, উচ্চ মাত্রা। তাহলে আমি লিখতে পারি, এই তবের জন্য আগে লিখে নেই হাউএভার। খেলাপি ঋণের উচ্চ মাত্রা, আপনি আগে উচ্চ মাত্রার ইংলিশ লিখেন। উচ্চ মাত্রার ইংলিশ কি হবে? হাই লেভেল বা হাই ভলিউম বা হাই অ্যামাউন্ট, তাই তো? আচ্ছা, তাহলে আমি লিখলাম যে হাই লেভেল বা হাই অ্যামাউন্ট বা হাই ভলিউম, উচ্চ মাত্রা লিখছি। এবার এই যে র আছে না ভাই, এই র এর ইংলিশ লিখলাম অফ। এবার খেলাপি ঋণ লিখলাম যে নন পারফর্মিং লোনস। এটাই হলো খেলাপি ঋণ। টেনশনের কোনো কারণ নাই, আমরা তো আপনাদেরকে ভোকাবের শীট দিয়েছি, ব্যাংক সম্পর্কিত যে শীট দিয়েছি ভোকাবের, ওইটা পড়লে ব্যাংক রিলেভেন্ট যে কোনো কিছু আসলে লিখতে পারবেন। আচ্ছা, হাই অ্যামাউন্ট অফ নন পারফর্মিং লোনস, এইটুকু গেল। তারপর আসেন, কি বলছে? অর্থ পাচার, এটা লিখবো। মানি লন্ডারিং, কি যে ধৈর্যের দরকার ক্লাসগুলো করতে। মানি লন্ডারিং, অর্থ পাচার। এরপরে আসেন রাজনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিকের ইংলিশ কি ভাই? ভুলে গেছি, অনেকদিন থেকে রাজনীতিতে নাই। পলিটিক্যাল ইন্টারফেয়ার তো ভার্ব, তাহলে ইন্টারফেয়ারেন্স হবে। আচ্ছা, ইন্টারফেয়ার হচ্ছে ভার্ব, এটা হবে ইন্টারফেয়ারেন্স, রাজনৈতিক হস্তক্ষেপ। তারপর কি আছে? তারল্য সংকট, নগদ টাকার সংকটটাই তারল্য সংকট। এটাকে বলা হয়, তারল্যকে বলা হয় লিকুইডিটি ক্রাইসিস, তারল্য সংকট। ওকে, এবার কি বলছে? দক্ষ মানব সম্পদের অভাব। এটা একটা ফ্রেজ, যে কোনো ফ্রেজকে আপনি পেছন থেকে লিখবেন। অভাবের ইংলিশ কি? শর্টেজ বা ল্যাক অফ, তাই না? কত কিছু লেখা যায়। আচ্ছা, ল্যাক অফ, অভাব। এই অফটা কেন দিলাম? এই যে র, এই র এর জন্য অফ দিলাম। এবার কিসের? দক্ষ মানব সম্পদের, তাহলে স্কিলড ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স, দক্ষ মানব সম্পদের অভাব। আচ্ছা, এরপরে আর কে বলেন? তথ্য প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা। এটাও তো একটা ফ্রেজ।
কোন দিক থেকে লিখতে হবে? পেছন দিক থেকে। আগে দুর্বলতা, দুর্বল না, দুর্বলতা, তাহলে উইকনেস, দুর্বলতা। কোথায় দুর্বলতা? উইকনেসের আগে কি আছে? দুর্বলতার আগে কি আছে? র। র এর জন্য কি আছে? অফ। আপনি অফও দিতে পারেন, এখানে ইনও দিতে পারেন। কোন খাতে দুর্বলতা? তথ্য প্রযুক্তি অবকাঠামোতে। তাহলে ইন দা ইনফরমেশন, ভাই আমি একটু সংক্ষেপে লিখি, আমার জায়গা কমে এখানে। হ্যাঁ, আমি লিখলাম যে ইন দা আইটি, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন টেকনোলজি, এরপরে হচ্ছে অবকাঠামোর জন্য ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। ওকে, আরো আছে তো, আরো আছে, এখনই খেলা শেষ না। সাবজেক্টের আরো একটা পার্ট আছে, কে? অর্থনৈতিক অস্থিতিশীলতা। তাহলে ফিনান্সিয়াল বা ইকোনমিক, ইকোনমিক ইনস্টেবিলিটি, অর্থনৈতিক অস্থিতিশীলতা। এরপরে আরো আছে সাবজেক্ট, আরো কে বলেন? রাজনৈতিক অস্থিরতা। ওরে অস্থিরতা, অস্থির হয়ে যাব। পলিটিক্যাল আনরেস্ট, হ্যাঁ, ইনস্টেবিলিটি লিখতে পারেন, বাট বারবার এক শব্দ না লিখে আমি একটু ভিন্ন দিলাম যে আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতা। ও হ্যাঁ, শেষের দিকে আসছি। এন্ড কি বলছে? বেশ কিছু বৈশ্বিক প্রভাব। বেশ কিছুর ইংলিশ সাম না, সেভারেল লিখতে হবে। সেভারেল, বৈশ্বিক মানে কি? গ্লোবাল, প্রভাব, ইনফ্লুয়েন্স, ইফেক্ট ইত্যাদি লিখতে পারেন। তো আমি লিখলাম ইফেক্টস। এতক্ষণ ধরে কি লিখছি? আমি যেন কইছিলাম ভাই, এটা হলো বাক্যের সাবজেক্ট। লাইফের আগে এত বড় সাবজেক্ট দেখছেন কারা কারা? হাত তোলেন। আমি নিশ্চিত লাইফের আগে এত বড় বড় সাবজেক্ট যদি দেখে থাকেন, সেটা ইএনজি লার্নিং এর ইউটিউব চ্যানেলে কিংবা পেজেই দেখছেন। জানি অনেকে স্বীকার করবে না, বাট এটা আমি জানি। সাবজেক্ট পাইছি। আচ্ছা, এবার সাবজেক্টের পরে আমার কি লাগবে? ভার্ব লাগবে। ভার্ব, ভার্ব কি? ভার্বটা হলো এই জিনিসগুলো কি করতেছে? ত্বরান্বিত করতেছে, করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এতগুলো সাবজেক্ট, তাহলে আমি অ্যামিজারের কোনটা দিব? আর দিব। এবার ত্বরান্বিত করছে মানে অ্যাক্সিলারেটিং। আচ্ছা আচ্ছা, তাহলে আমি লিখলাম যে অ্যাক্সিলারেটিং। হ্যাঁ, আপনি ইনক্রিজিংও লিখতে পারেন ভাই, কোনো সমস্যা নাই, সমস্যা লিখতে পারেন। আর অ্যাক্সিলারেটিং, ত্বরান্বিত করতেছে। ওকে, এখন আসেন কাকে ত্বরান্বিত করতেছে? অবজেক্ট দরকার। এই ঘুমাচ্ছেন, এরকম বলে খেলবো না ভাই। ঘুমাচ্ছেন, অনেকেই ঘুমাচ্ছেন, মনোযোগ দেন প্লিজ, আপনাদের শেখানোর জন্য আমার চেষ্টা। এবার ভার্ব পেলে আমার অবজেক্ট, কাকে ত্বরান্বিত করতেছে? বলেন, ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহকে। তাহলে পেছন থেকে লিখতে হবে দা চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস ফর the banking sector, for the banking sector। আলহামদুলিল্লাহ, হয়ে গেল এই বাক্যটা, বাইসে গেলাম। একটা ওয়ার্ড আছে এখনো বাকি, সেটা কি? আরো, আরো ত্বরান্বিত করতেছে। আপনি মোর, হ্যাঁ এই টাইপের লিখতে পারেন। ফার্দার মোরও দিতে পারেন। ফার্দার মোর মানে কি? আরো, আরো বেশি, অধিকন্তু। এখানে আপনি লিখতে পারেন। আর অ্যাক্সিলারেটিং মোর, অথবা আমি এর মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকাইতে পারি যে ফার্দারমোর অ্যাক্সিলারেটিং দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর, দ্য চ্যালেঞ্জেস ইন দ্য ব্যাংকিং সেক্টর আপনি লিখতে পারেন। বুঝলেন? এই বাক্য বুঝে গেছেন? আচ্ছা, বুঝে গেছেন। আমি জানি আস্তে আস্তে ভিউয়ারের সংখ্যা কমবে, কারণ ওই যে শুরুতেই বলছি, আমার ক্লাস করার জন্য যে ধৈর্য দরকার, সেই ধৈর্য শক্তি সম্পন্ন মানুষ আমার চোখে একটু কমই পড়ে। হ্যাঁ, সুতরাং যারা ধৈর্য নিয়ে থাকতে পারবেন তারা একটু শিখবেন। কারা কারা আছেন এখনো যারা পুরো ক্লাসটা দেখবেন? হাত উঠান, কমেন্ট বক্সে লিখেন কারা কারা আছেন পুরো ক্লাসটা দেখবেন। ওখানে হাত উঠাইছে। আচ্ছা, এবার পরের বাক্যে যাই। যেহেতু বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে, এটা একটা ক্লোজ। এটি উপযুক্ত সময় ওই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার, এটা আরেকটা ক্লোজ। তাহলে এই বাক্যে কয়টা ক্লোজ পাইলাম? দুইটা। প্যারা নিবেন না, কোন বাক্যে দুইটা কেন, 200 ক্লোজও থাকতে পারে।
আপনি প্রতিটা ক্লোজ বা মানে প্রতিটা বাক্য অংশকে আলাদা আলাদা করে চিন্তা করেন। তাহলে আমি এই যেহেতু থেকে শুরু করে আমি উত্তীর্ণ হতে যাচ্ছে, আগে এইটুকুর ইংলিশ লিখবো ভাই, ঠিক আছে? আমি আগে এইটুকু নিয়ে কাজ করব। এইটুকুর মধ্যে যেহেতুর ইংলিশ কি ভাই? অ্যাজ। ওকে, আমি অ্যাজ লিখলাম। আমি এখন এই যেহেতু থেকে এইটুক পর্যন্ত লিখতে যাব, তাই তো? এইটুকুর মধ্যে সাবজেক্ট কে, ভার্ব কে? ভার্ব কোনটা? ভার্ব হলো উত্তীর্ণ হতে যাচ্ছে। ওকে, এবার সাবজেক্ট দরকার। কে উত্তীর্ণ হতে যাচ্ছে? কে? হু? উত্তর হলো বাংলাদেশ। এটা হলো সাবজেক্ট। আর কি লাগে? আপনি সাবজেক্ট পাইছেন আর ভার্ব পাইছেন, বাকি যা আছে ওগুলো অবজেক্ট না হলেও অবজেক্টের জায়গায় বসবে। কি মজা না? আচ্ছা, যেহেতু ইংলিশ অ্যাজ বা সিন্স দিলাম, এবার সাবজেক্ট কে? বাংলাদেশ, লিখে দিলাম বাংলাদেশ। এখন ভার্ব জন্য কোনটা ভাই? উত্তীর্ণ মানে হতে যাচ্ছে, তাহলে পেছন থেকে লিখতে হবে। ভার্বের সাইজ বড় হলেও ভার্বকে পেছন থেকে লিখতে হবে। লাগে যাচ্ছে, যাচ্ছের ইংলিশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস না? তাহলে ইজ গোয়িং, যাচ্ছে। পেছন থেকে আসেন, যাচ্ছে হয়ে গেছে, এবার হতে, তে তে তে, যখনই তে তখনই টু, যখনই তে তখনই টু, তের ইংলিশ টু দিলাম। এবার হওয়ার ইংলিশ কি? বি, টু বি। ইজ গোয়িং টু বি, ইজ গোয়িং টু যাচ্ছে, বি হতে, তাহলে হতে যাচ্ছে। এবার কি হতে যাচ্ছে বলেন? উত্তীর্ণ। কি বলেন? গ্রাজুয়েট, গ্রাজুয়েট, গ্রাজুয়েট। যারা বলবেন এখানে গ্রাজুয়েটেড হবে তাদেরকে বলতেছি আপনার ধারণা ঠিক আছে, কিন্তু আমি এটাকে প্যাসিভ ভয়েস বানাবো না, আমি এটা অ্যাক্টিভই করব। আমার সাবজেক্ট বাংলাদেশ, আর ইজ গোয়িং টু এটা হলো আমার মডেল ভার্ব, আর আমার মূল ভার্ব গ্রাজুয়েট না, মূল ভার্বটা হচ্ছে বি। আর গ্রাজুয়েট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেমন আপনি একজন গ্রাজুয়েট, সেরকম গ্রাজুয়েট। যাই হোক, সাবজেক্ট পাইছি না? ভার্ব পাইছি না? পাইছি। এবার আমি কি বলছিলাম ভাই? যে সাবজেক্ট আর ভার্ব বাদে বাক্যের বাকি যা কিছু থাকে, এই যে এইটুক বাকি আছে না, তাকে আমরা লিখবো কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি বলেন? থেকে। থেকের ইংলিশ আমি লিখে দিলাম ফ্রম, থেকে। এবার কি থেকে? তালিকা, দা লিস্ট, তালিকা থেকে। এবার আবার র, যেহেনেই র সেহেনেই অব, অব। এবার কিসের তালিকা? স্বল্প উন্নত দেশ, দা লেস্ট ডেভেলপড কান্ট্রিজ, লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। আমার এখানে জায়গা নেই ভাই, আমি সংক্ষেপে লিখলাম এল ডি সি। এর পূর্ণরূপ হলো LEST, লেস্ট মানে স্বল্প, ডেভেলপড উন্নত, কান্ট্রি। কিন্তু যেহেতু অনেক দেশ, তাই আমি এটাকে প্লুরাল নাম্বার করলাম, এলডিসিস। হয়েছে না? হয়েছে। প্রথম ক্লোজটা হয়ে গেছে, মনে আছে? প্রথম ক্লোজটুকু কিন্তু করলাম। এখন আমাকে এই পরের ক্লোজটা নিতে হবে। এটি উপযুক্ত সময় ওই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার। এটি উপযুক্ত সময় মানে ইহা হইল উপযুক্ত সময়, এভাবে চিন্তা করতে হবে। তাহলে কমা চিহ্ন দিয়ে লিখলাম ইট ইজ দা হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ওকে, আসলে এবার কিসের উপযুক্ত সময়? ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার, টু অ্যাড্রেস দা চ্যালেঞ্জেস, টু অ্যাড্রেস দা চ্যালেঞ্জেস। কি যে কষ্ট করে লিখলাম। আছেন দু একজন এখনো নাকি নাই? আছেন না? এটা যদি প্যাসিভ ভয়েস করা হয় কি ভুল হবে? না দাদা, ভুল হবে না, কিন্তু এখানে বাংলাদেশকেই মানে একটা সক্ষম সাবজেক্ট হিসেবে দেখানো হচ্ছে, যার কারণে এটা প্যাসিভ না করলে ভালো হয়। ব্যাংকিং সেক্টরের আগে দা বসাইছেন কেন? চ্যালেঞ্জের আগে দা দিছি কারণ এটা নির্দিষ্ট করে বলছে যে কোথাকার চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, তাই দা দিছি। আর ব্যাংকিং সেক্টর তো একটা সুনির্দিষ্ট সেক্টর, তাই ওটার সামনে দা দিছি। ওরে যেহেনেই সুনির্দিষ্ট সেহেনেই দা, আর যেহেনেই দা সেহেনেই দা, আর দুই দা মিলে হয়ে যায় কালিদাস দা। আচ্ছা, আমার দাদারে খুব মিস করতেছি। দাদা আজকে ক্লাসটা করে নাই, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে দাদা আমাদের সব ক্লাস করে, আমার জন্য শুভাকাঙ্ক্ষী, তার মিস করতেছি। আচ্ছা,
ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমাদের ক্লাস করেন আপনাদেরকে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের মনোযোগ আছে অনেক, আপনাদের ব্যাপক ধৈর্য শক্তি আছে। আমাদের এক দাদার কথা বলছিলাম, রূপেন চ্যাটার্জি, এত ধৈর্য, এই বয়সে গিয়েও সব ক্লাস করে। আরেক দাদা আছে গৌতম নাম, এই বয়সে গিয়ে সব ক্লাস করে, দেখলে আমার ভালো লাগে। তাহলে ভাইয়া দেখেন, এটা ইন্ট্রোডাকশন না, আসল কথায় আসি। আমি বলেছিলাম ইন্ট্রোডাকশনটা এতটা আকর্ষণীয় হতে হবে, ইন্ট্রো পড়লেই যেন পাঠক মনে করতে পারে যে আপনার এসের ওজন কতটুকু। এই জন্যই তো বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তাহলে ইন্ট্রো সুন্দর করতে গেলে উপায় কি? উপায় হচ্ছে আপনি একটা এসের বডিতে যা যা লিখবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা, একটা টাচ আপনাকে ইন্ট্রোতে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখেছি একটু পড়ে দেখি। দেখি, ও এটা আমার কমেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, এবার ছিল কি, আমরা একটু পড়ে দেখি। দ্য ব্যাংকিং সেক্টর of Bangladesh, recognized as one of the driving forces of the economy, has been struggling through various kinds of challenges for a long time. However, high amount of non-performing loans, money laundering, political interference, liquidity crisis, lack of skilled human resource, weakness in the information technology infrastructure, economic instability, political unrest, and several global effects are furthermore accelerating the challenges for in the banking sector. As Bangladesh is going to be graduate from the list of the LDC, it is the high time to address the challenges. ভাল লাগছে ইন্ট্রোটা? একদম অনেস্টলি একটা রিভিউ দেন। ইন্ট্রো কি ভাল লাগছে আপনাদের? ইন্ট্রো কি ভাল লাগছে? ইন্ট্রো কাদের কাদের ভালো লেগেছে এটা জানিয়ে দেন। ইন্ট্রো ভালো লেগেছে কাদের কাদের, তারা একটু কমেন্ট বক্সে নিজের স্বাক্ষর রেখে যান। আচ্ছা আচ্ছা, এবার চলেন আমরা বডি প্যারাগ্রাফটা বুঝবো। তাহলে সবারই ভালো লাগছে না? আচ্ছা, ভালো লাগছে। এত বড় বাক্য খুব সহজে অনুবাদ শিখছি, মাশাআল্লাহ, ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এবার বডি প্যারাগ্রাফে যাব। আচ্ছা, চলেন আমরা এবার বডি প্যারাগ্রাফে যাই। কি যেন শিখতেছিলাম? ফোকাস রাইটিং। ভাই, আমার ওই যে প্রতিষ্ঠানে পড়াই ওখানে অনেক স্টুডেন্ট অনুবাদ শিখতে চায় না, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চায় না, কিচ্ছু শিখতে চায় না। শুধু পরীক্ষার খবর হয়, যখন পরীক্ষার ডেট দেয় আইসা বলে স্যার ফোকাস রাইটিং কিভাবে লিখবো? আমি কি বলি যে আল্লাহ ভরসা, কারণ একমাত্র আল্লাহ ওরে সাহায্য করতে পারে, আর কেউ না। ও অনুবাদ শিখবে না, ফ্রি হ্যান্ড রাইটিং শিখবে না, গ্রামারের ব্যবহার জানবে না, ও ফোকাস লিখবে। কাক যেমন কাকা করে, পড়াশোনা না করে এরকম অনেকে ফোকাস করে। আমি সরি টু সে, এটাই বাস্তব। ভাই তাদের উদ্দেশ্যে বলি, ভাই তোমার ইহ জীবনে ফোকাস শেখা হবে না, ফোকাস কিচ্ছু না। ভাই বলেন তো, ছোটবেলায় কি আপনারা এসে কিভাবে পড়ছেন? দুইটা উপায়, যারা বানায় লিখতে পারেন তারা বানায় বানায় লিখছেন, আর যারা পারেন না সেন্টেন্স লিখতে তারা কি করছেন? ঠাডা বড়া মুখস্থ করছেন। কি করছেন? ঠাডা বড়া মুখস্থ করছেন। তো একটা এসে আপনাকে আবার কে শেখাবে? একটা এসের ক্লাস করে আপনি শিখতে পারেন যে ইন্ট্রোটা কেমন হবে, যেমন একটা আইডিয়া পেলেন, বডি কেমন হবে এখন সে আইডিয়া পাবেন, কনক্লুশন কেমন হবে সে আইডিয়া পাবেন। বাট ইনফরমেশন গ্যাদার করে বানায় লেখার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষ হইতে হবে। আর এই জন্যই তো আমি বারবার বলি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ইএনজি লার্নিং এর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে কয়টা টাকা পয়সা খরচ করে ভর্তি হন, জীবনে কাজে লাগবে, কাজে লাগবে। সব সময় কিপটামি করা যাবে না। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা বডিতে যাই। এটা বডির প্যারা 1। ইন্ট্রোতে আমরা যা যা ধারণা দিয়েছি, বডিতে আমরা সেটা এখন এক্সপ্লেইন করব, মানে আমরা ব্যাখ্যা করব। চলেন আর একটা ধৈর্যের পরীক্ষা হয়ে যাক। সত্যি বলতে মানে এই ক্লাসগুলো তাড়াহুড়া করে পড়ানো যায় না। অনেকের কাছে মনে হয় আমি টাইম কিল করতেছি, তারা চাইলে লিভ নিতে পারেন। এগুলো আসলে ঠান্ডা মাথার কাজ। দেখেন আমার হাতে চায়ের কাপ, রিল্যাক্স মুডে আছি, ঠান্ডা মাথার কাজ এগুলো।
উচ্চমাত্রার খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই যে প্রথম সেন্টেন্সটা আছে না, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। এটা একটা প্যারাগ্রাফ, এর ভেতরে যে প্যারাগ্রাফগুলো থাকে সেই প্যারাগ্রাফ। প্রতিটি প্যারাগ্রাফ এর শুরুতে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। প্রশ্ন হলো হোয়াট ইজ টপিক সেন্টেন্স। সহজ করে যদি আমি বুঝাই, টপিক সেন্টেন্স এক ধরনের ইন্ট্রোডাকশন, মানে এই প্যারাগ্রাফে আপনি কি বিষয় সম্পর্কে বর্ণনা করবেন তার একটা সূচনা বাক্যই হলো টপিক সেন্টেন্স। প্রতিটা প্যারার শুরুতে একটা টপিক সেন্টেন্স দিবেন। হুট করে প্যারা এসে শুরু করেন না যে এই বিষয়গুলো আলোচনা। টপিক সেন্টেন্স মানে একটা সূচনা বাক্য হবে। তাহলে আমি এই বাক্যটা পড়লেই যে কেউ বুঝবে আমি এই প্যারাতে নিশ্চয় খেলাপি ঋণ সম্পর্কে একটা গল্প শোনাবো, তাই না? আচ্ছা, উচ্চ মাত্রার খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। কুল মুডে আসেন। আমি যদি বলি আমি তোমার ভাই, এই আপনাকে বলছি ভাই, আমি তোমার ভাই, এর সাবজেক্ট কে? আমি। অনুরূপ ভাবে এইখানে দেখেন উচ্চ মাত্রার খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আমি যদি বলি বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ কে কে কে, উত্তর হলো উচ্চ মাত্রার খেলাপি ঋণ। তার মানে এইটা হলো আমার বাক্যের সাবজেক্ট। লক্ষ্য করেন এই বাক্যে কিন্তু ভার্ব নাই, ভার্ব আছে ভার্ব নাই। কি করবেন? যে বাক্যে ভার্ব থাকবে না সেখানে বি ভার্ব ধরে নেবেন। যেমন আমি হলাম সকাল বেলার পাখি, এখানে ভার্বটাকে হলাম না। অনুরূপ ভাবে কোনো বাক্যে যদি কোনো ভার্ব না পান তাহলে আপনি ধরে নেবেন সেখানে একটা বি ভার্ব আছে। ধরে নিতে হবে এখানে বলা আছে উচ্চ মাত্রার খেলাপি ঋণ হলো 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 কি বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বুঝলেন? আচ্ছা, এবার সাবজেক্টটাকে লিখি। সাবজেক্টকে উচ্চ মাত্রার খেলাপি ঋণ। The high volume of non-performing loans, উচ্চ মাত্রার খেলাপি ঋণ। সাবজেক্ট পাইছি না ভাই? পেয়েছি। এবার ভার্ব জন্য কি ধরবো? বি ভার্ব। অ্যামিজার, তাহলে এখানে ইজ দিব। না 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 না, খবরদার, আর দেয়া যাবে না ভাই। আর কেন দিবেন? আপনি এটা দেখে ভার্ব দিবেন কেন? সাবজেক্ট যখন বড় হবে আপনি ভার্ব বসাবেন প্রথম নাউন অনুসারে। আমার এখানে প্রথম নাউনটা হলো ভলিউম, হাই তো অ্যাডজেক্টিভ। সাবজেক্ট যখন বড় হবে প্রথম নাউনের উপর বেস করে ভার্ব বসাবেন। ওকে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন কি দরকার? অবজেক্ট। কোনটা অবজেক্ট চিনেন না, তাই তো? চেনার দরকার নেই। আপনি সাবজেক্ট পাইছেন না, ভার্ব পেয়েছেন না? পেয়েছেন। এখন এই যে বাদ বাকি যা আছে এটারে আপনি অবজেক্ট মনে করে ধরে নিয়ে এই ভার্বের পরে বসায় দেন। কিভাবে লিখবেন? ওই যে আগের সূত্র, বাক্যের যে কোনো পার্ট কিংবা যে কোনো অতিরিক্ত অংশ অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি? অন্যতম প্রধান চ্যালেঞ্জ। লিখলাম ওয়ান অফ দা, প্রধান ইংলিশ কি যেন? মেইন। মেইন তো সারা জীবনই লিখতেছেন, আর কত? এটি ভিন্ন কিছু বলেন। প্রাইম, প্রাইমও লেখেন। আচ্ছা ধরেন আমি লিখে দিলাম ওয়ান অফ দা ফরমোস্ট, ফরমোস্ট। ওকে, তাহলে ওই স্টুডেন্ট লাইফে পড়ছেন না, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। মনে আছে? ফার্স্ট মানে কি? প্রথম। ফরমোস্ট মানে কি? প্রধান। সেই দিক থেকে ফরমোস্ট। যারা আজকের লাইভটা শেয়ার দেন নেই কিন্তু দেখা মজা নিচ্ছেন, একদম ঠিক হচ্ছে না। উপকৃত হলে শেয়ার দেন, অন্যরা উপকৃত হোক, আমরা সবাই মিলে উপকৃত হই। কয়দিন বাঁচবো? ভালো কাজ করেন পৃথিবীতে। যারা যারা শেয়ার দিয়েছেন সেই শুভাকাঙ্ক্ষীরা একটু কমেন্ট বক্সে ডান করেন তো, ডান লিখেন, দেখলে আমার মনটা ভালো লাগবে। এরকম কতজন ভালো মানুষ আছে আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই। দ্য হাই ভলিউম অফ নন পারফর্মিং লোন ইজ ওয়ান অফ দা, তাহলে আমরা পেছন থেকে লিখবো অন্যতম প্রধান চ্যালেঞ্জ, ওয়ান অফ দা ফরমোস্ট চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস। ওকে, এবার এই যে র র র র র র এর ইংলিশ কি? অব।
তো এখানে অফ না দিয়ে ফর দিতে পারেন, আপনি দিলে ভালো হয়। হ্যাঁ, অফ দিলেও সমস্যা নেই, ইন দিলেও সমস্যা নেই, দিতে পারবেন, ফরটা বেটার। আচ্ছা, এবার কেন বলতে পারেন স্যার এতগুলো কেন দেওয়া যায়? এটা একটা স্থান, এই স্থানের জন্য আপনি ইন দিতে পারেন। আবার এই চ্যালেঞ্জটা এই খাতের জন্য, সেই জন্য আপনি ফর দিতে পারেন। আবার সাধারণভাবে রয়ের ইংলিশ মনে করেও আপনি অফ দিতে পারেন। কত কিছু দেয়া যায় জীবনে। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের ব্যাংকিং খাত। আচ্ছা, তাহলে আমি লিখবো দা ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ, আপনি এক কথাও লিখতে পারেন বাংলাদেশ ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। এই আমাকে ভালোবাসে কয়জন, আমার শুভাকাঙ্ক্ষী কয়জন, একটু কমেন্ট বক্সে কাউন্ট করো তো কেউ। যারা যারা লাইভটা শেয়ার দিয়েছে এরা হচ্ছে আমার রিয়েল ওয়েল উইশার, এরা আমার মন মানসিকতার। আমি চাই ভালো কাজ করতে, এরাও চায় ভালো কাজ করতে। একটু কাউন্ট করো তো, এদের জন্য আমি একটা স্পেশাল গিফটের আয়োজন করব। ছেলেমেয়েরা ইউটিউবে আমার ভিডিও দেখে লিংক নিয়ে এসে ফেসবুক টাইমলাইনে পোস্ট করে, ভালোবাসাটা তো ওখানেই, আর এই জন্যই তো এত কষ্ট করি। দেখছো, তোমাদের সবসময় একটা কথা বলি না যে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী না। তুমি দেখো কয়জন শুভাকাঙ্ক্ষী পাইছো কমেন্ট বক্সে, এরাই রিয়েল, এদের জন্য কাজ করতে হবে। তাহলে ভাইয়া প্রথম বাক্য হয়ে গেল, দ্য হাই ভলিউম অফ নন পারফর্মিং লোনস ইজ ওয়ান অফ দ্য ফরমোস্ট চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। আমরা প্রথমে আগে সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব ধরে নিলাম, এরপর বাকি অংশটুকু লিখলাম। প্রথম বাক্য হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন এইখান থেকে এই বাক্যটা নিয়ে আমরা কাজ করব। এখানে কি আছে? এখানে আছে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন 2025 অনুসারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন 2025 অনুসারে। আচ্ছা, এই জিনিসটা আমরা আগে লিখে ফেলি, এটা একটা বাড়তি অংশ, তাই না? বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন 2025 অনুসারে, এটা একটা বাড়তি অংশ। এই বাড়তি অংশটাকে আগে লিখে ফেলি। কিভাবে লিখবেন? যে কোনো অতিরিক্ত অংশ আপনি লিখবেন পেছন দিক থেকে। অতিরিক্ত অংশ কারে বলে? মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যে অংশগুলো, সেগুলো অতিরিক্ত অংশ। তো দেখেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন 25 অনুসারে, এটা কি বাক্যের সাবজেক্ট? এটা কি অবজেক্ট? না, এটা একটা বাড়তি অংশ। তাহলে এটাকে আমি পেছন দিক থেকে লিখবো, অনুসারে। তাহলে আমি আগে লিখে ফেলি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অনুসারে প্রতিবেদন। আচ্ছা, দা আচ্ছা, এটা একটা রিপোর্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই, বা অপও লিখতে পারেন, বাই দিলাম কেন? ওটা রিপোর্টটা তাদের দ্বারা দেওয়া হয়েছে, বাই বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, 2025 সালে দিচ্ছে, ইন 2025। ওকে, আমি বাড়তি অংশটা ঝামেলাটাকে মিটাই নিলাম। এখন আসেন ভাই, ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় বুঝেন। বাংলাদেশের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ 3.45 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এইটুকু নিয়ে আগে কাজ করেন। হ্যাঁ, এইটুকু নিয়ে কাজ করেন। আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই এইটুক নিয়ে কাজ করবো কেন? আপনি কেমনে বুঝলেন যে এইটুক নিয়ে কাজ করতে হবে, তাই না? শুনেন, ইজ দা একটা কনজাংশন না ভাই? কনজাংশন। যখন লং সেন্টেন্স নিয়ে কাজ করবেন, যেখানে করে কনজাংশন পাবেন ওখানে করে আপনি থাইমা যাবেন, মনে করবেন কনজাংশনটা মানে আপনার একটা স্টেশন, ওখানে একটু বিরতি দিবেন, বুঝলেন? তাহলে বাক্য নিমিশেই হয়ে যাবে। তাহলে আমি জায়ের আগের অংশটুকু নিয়ে আগে কাজ করব, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা কি খুঁজতে হবে? সাবজেক্ট খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে, আর কি খুঁজতে হবে বলেন? অবজেক্ট খুঁজতে হবে। তাহলে ভাই বলেন তো, এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? কমেন্ট বক্সে লিখেন। এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? কে বলতে পারবেন? কারা বলতে পারবেন এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো ছাড়িয়েছে। এই অংশটুকুর মধ্যে ভার্বটা হচ্ছে কি বলেন? ছাড়িয়েছে। ভার্বটাকে ছাড়িয়েছে। আচ্ছা, ভার্ব পেয়ে গেছি। এখন যদি বলি আমি যে কে ছাড়িয়েছে, উত্তর হলো বাংলাদেশের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ। এটা হলো আমার সাবজেক্ট। সবার আগে বাক্যের খুঁজতে হবে কি? ভার্ব। ভার্বকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে উত্তর হিসেবে আপনি সাবজেক্ট পাবেন। তাহলে আমি ভার্ব পাইলাম কি? ছাড়িয়েছে। কে ছাড়িয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এবার আসেন,
কাকে ছাড়িয়েছে? কাকে 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 ছাড়িয়েছে? কাকে ছাড়িয়েছে? এই 3.5 ট্রিলিয়নটাকে ছাড়িয়ে গেছে, মানে এটা পার হয়ে গেছে। তাহলে আমি আগে সাবজেক্ট নেই, সাবজেক্টটা সাইজে বড়, যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো, এই সূত্র অনুসরণ করো, আর কি লম্বা লম্বা বাক্য অনুবাদ করো। তাহলে আমার সাবজেক্টটা সাইজে বড়, আমি পেছন থেকে লিখবো বাংলাদেশের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ, আগে লিখবো পরিমাণ, the amount, পরিমাণ of, এই যে রয়ের জন্য of, বর্তমান খেলাপি ঋণ of the, বর্তমান প্রেজেন্ট বা কারেন্ট বা এক্সিস্টিং লিখলে ভালো হয়, এক্সিস্টিং নন পারফর্মিং, নন শেডিউল টু লিখতে পারেন, পারফর্মিং লোনস। এবার আবার বাংলাদেশের, ইন বাংলাদেশ বা অফ বাংলাদেশ। ইন কেন? কারণ বাংলাদেশের ভেতরেই ঘটনা ঘটতেছে, তো ইন দিতে পারেন। বারবার অফ আর কত দিবেন? অফ দিতে ভালো লাগে না, এত এত অফ কেন জীবনে বলো, এত অফ কেন? তাহলে according to a report by Bangladesh Bank in 2025, the amount of the existing non-performing loans in Bangladesh, ভাই আমরা কি পাইলাম যেন? সাবজেক্ট পাইছি। এবার ভার্ব কোনটা? ছাড়িয়েছে। এই এসিটা একটু আটাশ করে দাও, আটাশ করে দাও। ভার্ব কোনটা? ছাড়িয়েছে, মানে এক্সিট করে ফেলছে। বলেন না আপনারা যে এক্সিট করছে, EXCEED, এক্সিট করছে লিখতে পারেন আপনি। আবার আপনি সারপাসও লিখতে পারেন। ছাড়িয়েছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমনে বুঝলাম? যখন দেখবেন ক্রিয়ার সাথে, ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসি, আসো, আসে যদি ক্রিয়ার শেষে থাকে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি এখানে হ্যাভ, হ্যাজ এর মধ্যে কি লিখবো? হ্যাজ, কারণ আমার আসল সাবজেক্টটা অ্যামাউন্ট। তাহলে আমি লিখলাম সারপাসড, হারিয়েছে বা অতিক্রম করেছে। এবার আসেন অবজেক্ট, কাকে অতিক্রম করছে? 3.4, মানে কি 4-5 ট্রিলিয়ন। তাহলে আমি লিখবো 3.45 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কি ডলার নাকি মানি? এটা আসলে মানি, মানে টাকা, টাকার অঙ্কে। এটা টাকাটা ওখানে লিখতে ভুলে গেছি, দিয়ে দিলাম। পাইছেন না? কি সুন্দর হলো না? According to a report by Bangladesh Bank in 2025, the amount of the existing non-performing loans in Bangladesh has surpassed 3.45 trillion টাকা। হয়েছে? হয়েছে। এবার কি আছে ভাইয়া? এই কনজাংশন থেকে এদিকের কাহিনী শেষ, খেলা শেষ। আপনি এখন এই যা থেকে শুরু করেন, যা মোট ঋণের প্রায় 20%। এইটুক আগে লিখেন। কেন এইটুক? কারণ আরে কনজাংশন আছে না, এবং আপনি এবং এর সামনে তো থামতে হবে আপনাকে। এখন আপনার ধ্যান জ্ঞান কাজ হচ্ছে এইটুক নিয়ে, যা মোট ঋণের প্রায় 20%। এখানে সাবজেক্ট কি? ওই যাটাই সাবজেক্ট। মানে মূলত বাক্যটা হবে এরকম, হুইচ ইজ প্রায় 20% অফ মোট ঋণ, এভাবে লিখতে হবে। যা এর জন্য হুইজ। আচ্ছা, আপনি এখানে লিখবেন হুইচ ইজ, হুইচ ইজ কত পার্সেন্ট? প্রায় 20%। হ্যাঁ, নিয়ারলি বাই অ্যাবাউট 20% অফ টোটাল লোন, এভাবে লিখতে পারেন। আবার আপনি চাইলে এটাকে আরো সুন্দর করে লিখতে পারেন। কিভাবে জানেন? আপনি চাইলে এখানে লিখতে পারেন যে টাকার পরে আপনি লিখতে পারেন অ্যাকাউন্টিং ফর। অ্যাকাউন্ট ফর হচ্ছে হিসাব, সেই দিক থেকে আমি অ্যাকাউন্টিং ফর মানে ওর হিসাবটা যদি বলি নিয়ারলি 20% অফ মোট ঋণ। হ্যাঁ, আমি লিখতে পারি যে টোটাল লোনস। আগে যেটা লিখছিলাম সেটাও লিখতে পারবেন, সমস্যা নাই। ওটাকে একটু আপডেটেড ভার্সনে লিখলাম। জানি এখন আপনার মন বলতেছে যে আমি আপডেটেড বুঝবো কেমনে? আপনি আপডেটেড বোঝার জন্যই তো আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আসেন। যারা নাই তারা যুক্ত হবেন। আচ্ছা, তাহলে টাকা অ্যাকাউন্টিং ফর নিয়ারলি 20% অফ টোটাল লোনস, এটুকু হয়েছে না? হয়েছে। এবার আসেন এবং। কোথায় বাবা এবং? এ বলতেছে এই যে আমি এখানে এবং, এবং এর জন্য আমি আবার লিখবো অ্যান্ড।
ওইটা হলো, তাহলে আমি পাইলাম যে মোট ঋণের 20 ভাগ, তাই না? আচ্ছা, এখন বলছি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা প্রায় 42.8%। বুঝেন নাই? মানে খেলাপি ঋণের পরিমাণটা কত? এত ট্রিলিয়ন টাকা, তাই না? ওটার পার্সেন্ট কত? বলছে পার্সেন্ট হচ্ছে মোট ঋণের 20 ভাগ। মানে 100টা লোন দিলে 20টা হচ্ছে খেলাপি হয়ে গেছে। ওটাকে স্পেসিফিকলি বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে আবার বেশি খেলাপি হয়েছে। কত পার্সেন্ট ভাবা যায়? ব্যাংক কি এমনি দেউলিয়া হয়? 42.8%। তাহলে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এটি প্রায় এত পার্সেন্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? এটি হলো এত পার্সেন্ট, অ্যান্ড ইট ইজ প্রায় অ্যাবাউট 42.8%। কোন ক্ষেত্রে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে। তাহলে আমি লিখতে পারি at the state owned banks, মানে রাষ্ট্রের অধীনে ব্যাংক, এটাই হচ্ছে স্টেট ওনড ব্যাংকস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে এত পার্সেন্ট। আমার ভীষণ ভালো লাগতেছে যে এখন পর্যন্ত অনেকে ক্লাসে আসেন। আমার কোর্স কোঅর্ডিনেটর যাদেরকে ভর্তি নিছে, আমার বারবার মনে হচ্ছে যে আসলেই তাদের ধৈর্য আছে। যাদের ধৈর্য আছে তাদেরকেই শেখানো সম্ভব। বিশ্বাস করেন রাসেল ভাই, যাদের ধৈর্য আছে তাদেরকেই আসলে শেখানো সম্ভব। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমার বাক্যটা পুরোটা কি হয়ে গেল? According to a report by Bangladesh Bank in 2025, the amount of the existing non-performing loans in Bangladesh has surpassed 3.45 trillion taka, accounting for nearly 20% of total loans, and it is about 42.8% at the state-owned banks. বুঝছে না? এই উদ্বেগজনক সংখ্যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় আঘাত। কে বড় আঘাত? আপনি? আমি? আরে না, আমরা কেন? এই যে এই উদ্বেগজনক সংখ্যা, তার মানে এটাই হলো আমার বাক্যের কি বলেন? সাবজেক্ট। সাবজেক্ট আগে নেই। ওকে, সাবজেক্ট আগে নিয়ে আসি। এই উদ্বেগজনক সংখ্যা, তাহলে আমি লিখলাম দিস অ্যালার্মিং নাম্বার, এই উদ্বেগজনক সংখ্যা। এন্ড ভার্ব কই দেখেন তো? আমি যদি বলি শুধু যে এটি বড় আঘাত, ভার্ব কই? ভার্ব তো নাই। আমার ধরতে হবে যে এটি হলো বড় আঘাত। যে বাক্যে সুস্পষ্ট কোনো ক্রিয়া পাবেন না, সেই বাক্যে আপনি বি ভার্বকে ভার্ব হিসেবে ব্যবহার করবেন। যেমন আমি তোমার, মানে কি? আমি হলাম তোমার। আই অ্যাম ইয়োর্স, তুমি আমার, মানে তুমি হলে আমার, মানে ইউ আর মাইন। আই অ্যাম ইয়োর্স, ইউ আর মাইন। আই অ্যাম ইয়োর্স, ইউ আর মাইন। যখনই কোনো বাক্যে ভার্ব থাকবেন আমরা বি ভার্ব ধরে নিব। আচ্ছা, তাহলে আমার এখানে ভার্ব নেই, আমি বি ভার্ব ধরবো। তাহলে আমি সাবজেক্ট নিলাম এটি, এই উদ্বেগজনক সংখ্যা, দিস অ্যালার্মিং নাম্বার। ভার্ব নিলাম আমি ইজ, সাবজেক্ট পাইছি ভার্ব। মানে এখানে ধরতে হবে, বলা আছে যে এই উদ্বেগজনক সংখ্যা হলো, এই হলোটাই ভার্ব। ভার্ব পাইছেন না? আর কি খুঁজতেছেন? আরে খুঁজতে হবে না, সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যা আছে, কি আছে? এই ব্যাংক থেকে শুরু করে আর কি এই পর্যন্ত না, এগুলোই তো, কোনো সমস্যা নাই। বাদ বাকি যা কিছু আছে সব পেছন থেকে কোপায় দেন। পেছনের পার্টটা কি? বড় একটা আঘাত। ইস, এটা বড় আঘাত। বড় আঘাত। তাহলে আমি বড় আঘাতের ইংলিশ কি লিখবো? আমি বড় আঘাত, তাহলে আমি লিখতে পারি ম্যাসিভ। আমি একটু বাড়াই দিলাম এই দুঃখটা, বিশাল বড় আঘাত। এই আঘাতের জন্য আমি থ্রেড দিলাম। হিট দেওয়া যাবে না, যাবে। এই আঘাত সেই আঘাত না ভাই, এই আঘাত হচ্ছে একটা হুমকি, তাই থ্রেড দিলাম। ম্যাসিভ থ্রেড, গ্রেট থ্রেড, একটা বড় আঘাত। বড় আঘাতের সামনে পেছন থেকে আসবেন না, সামনে কি আছে? জন্য। জন্যর ইংলিশ কি? ফর। সাদা মনে কাদা নাই, জন্যর ইংলিশ ফর, তাই না? কথা সত্য। কিন্তু থ্রেট, অবস্টাকল, এগুলোর পরে ফর বসে না, বসে টু। কি বসে? টু। কি বসে? টু।
তাহলে থ্রেট কিংবা অবস্টাকলের পরে ফর বসে না, বরং বসে টু। তাহলে আমি টু দিব, থ্রেট টু, মনে রাখবেন। আচ্ছা, এবার কিসের জন্য হুমকি? উত্তর হলো দুইটা জিনিসের জন্য একটা হুমকি। খেয়াল করে দেখেন কার কার জন্য হুমকি। একটা হলো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য হুমকি, তাই না? আচ্ছা, আর কিসের জন্য হুমকি? আরেকটা হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি। বৈষম্য মুক্ত বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই, ঠাঁই নাই। যার বর্ণনা আগে দিয়েছে তাকেই আগে নিতে হবে ভাই। হুমকি দুইজনের জন্য। প্রথমে কার কথা বলছে? ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, তাই না? ওটা আগে নিতে হবে। তাহলে পেছন থেকে আসতে হবে। এই যে ফ্রেজ মানেই পেছন থেকে, ইংলিশটা হবে এরকম, দা স্থিতিশীলতা অফ দা ব্যাংকিং খাত, এভাবে আসতে হবে পেছন থেকে। তাহলে দা দা ও স্থিতিশীলতা, তাহলে স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি কিসের? ব্যাংকিং খাত, দ্য স্ট্যাবিলিটি অফ বা ইন ব্যাংকিং সেক্টর। দা ব্যাংকিং সেক্টর, ডাটা দিয়ে নেবেন। এবার বলতো ও, ও এর জন্য কি হবে? অ্যান্ড দেশের অর্থনৈতিক উন্নয়ন। ওকে, অ্যান্ড এক কথায় লিখে দিলাম, দ্য কান্ট্রিজ, দেশের অর্থনৈতিক, ইকোনমিক ডেভেলপমেন্ট। হয়ে গেছে, প্রথম প্যারা কিন্তু হয়ে গেল। কি লিখছি এবার আমরা একটু পড়ে দেখি। কি লিখেছি পড়ে দেখি। হ্যাঁ, আছি দাদা, আছি। সৌরভ চক্রবর্তীও আবার কি যেন নিচে, দা কুরাল টুরাল ভাই। দেখে ভয় লাগতেছে। ইয়াসো, ইয়াসে, ইয়াসেন, হাসি আর মধু। হ্যাঁ, এই কিরে মধু, কে মধু? হাসি মধু, আচ্ছা না, আচ্ছা, সাবাস সাবাস, সবার আগ্রহ আছে, যদিও আগ্রহীর সঙ্গে কমে গেছে, সমস্যা নাই। এবার আমরা আসি, কি লিখছি দেখে নেই। The high volume of non-performing loans is one of the foremost challenges in the banking sector of Bangladesh. According to a report by Bangladesh Bank in 2025, the amount of the existing non-performing loans in Bangladesh has surpassed 3.45 trillion taka, accounting for nearly 20% of total loans, and it's about 42.8% at the state-owned banks. This alarming number is a massive threat to the stability in banking sector and the country's economic development. হইছে না? কেমন হইছে? আচ্ছা শোনেন, যারা ফোকাস করেন মনে কষ্ট নিয়েন না, ঘোরাঘুরি না কইরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হন। বিশ্বাস করেন ভাই, আপনি ফ্রি হ্যান্ড না শিখে জীবনেও ফোকাস শিখতে পারবেন না, আমি লিখিত গ্যারান্টি দিব। বুঝেন না, সিম্পল বিষয়, আপনি বানাই লিখতে পারেন না, সেন্টেন্স মেক করতে পারেন না, অনুবাদ করতে পারেন না, আপনি এসে লিখবেন কেমনে? এটা তো সবাই বুঝবে, আপনি বুঝবেন না কেন? আর এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে ফোকাস রেডি করে দেওয়ার দায়িত্ব কার? আমার। বোঝানোর দায়িত্ব আমার, আপনার দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নতুন ব্যাচে যারা 50% ডিসকাউন্টে ভর্তি হবেন, প্যারা না নিয়ে নাম্বার দিয়ে দেই, কোর্স কোঅর্ডিনেটরকে একটা ফোন দিবেন। আর যারা টাকা পয়সা নিয়ে খুব বেশি কিপটামি করবেন তাদের দরকার নেই, ন্যূনতম বিনিয়োগ করতে পারলে ফোন দিবেন 01605299524। এটা আমার কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, এটা হোয়াটসঅ্যাপও করা আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন দিবেন। আপনাদের জন্য একটা বড় রকমের ডিসকাউন্ট থাকবে যারা আজকের ভিডিওটি দেখে নক করবেন। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, নক করবেন। যাই হোক, মূল কথা এবার চলে আসি। আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পরের প্যারাতে চলে যাব। পরের প্যারা কি আছে দেখি। পরের প্যারা আছে এটা,
রাজনৈতিক প্রভাবের দ্বারা ব্যাংকিং খাতে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ ও অবৈধ অর্থ লেনদেন বৃদ্ধি এই খাতকে দুর্বল করার উল্লেখযোগ্য দুইটা কারণ। আন্তর্জাতিক অডিট সংস্থাগুলোকে এই বিষয়ে তদন্তের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা মোট $17 বিলিয়ন উদ্ধার করার লক্ষ্যে কাজ করতেছে। কি সুন্দর কথা না? আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন, পরে কইতেছি। একটা স্ক্রিনশট নিয়ে নেন আগে, সবাই যারা দেখতেছেন একটা স্ক্রিনশট রাখেন, আগে রাখছেন। ওকে, এবার পরেরটা একটু দেখেন আগে। ব্যাংকগুলোতে, এটাও স্ক্রিনশট নেন, ব্যাংকগুলোতে তারল্য সংকট একেবারে অচেনা কোনো দৃশ্য নয়, বরং প্রায়শই এই সংকট ব্যাংকগুলোর আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। 2025 সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর তরল সম্পদ দাঁড়িয়েছিল 3,894 বিলিয়ন টাকায়, যা ব্যাংকগুলোকে ঋণ প্রদান কমাতে বাধ্য করেছে এবং এটি নেতিবাচকভাবে ব্যবসা বিনিয়োগকে প্রভাবিত করেছে। নিচের স্ক্রিনশট দিয়ে অনুবাদ করাবো ভাই, আগে নেন। নিচের না? ওকে, পরেরটা দেখেন। এই মুহূর্তে ব্যাংক খাতে ডিজিটাল ব্যাংকিং এর আবির্ভাব একটি নজরকাড়া পরিবর্তন। তবে গ্রাহকদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাব, ব্যাংকগুলোর অবকাঠামোগত দুর্বলতা, ডিজিটাল রূপান্তরের জন্য দক্ষ মানব সম্পদের অভাব এবং সরকার কর্তৃক বিচক্ষণ পদক্ষেপের অপর্যাপ্ততা ডিজিটাল রূপান্তরের গতিকে ধীর করে দিচ্ছে। এই তিনটা অনুচ্ছেদ আমি অবশ্যই অনুবাদ করাবো, তবে নেক্সট পর্বে। কিন্তু আপনারা যেন এসেটা পড়তে পারেন, আপনাদের সুবিধার্থে এটার পুরোটার ইংলিশ পিডিএফ শিট, বাংলা এবং ইংলিশ পিডিএফ শিট আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব। আপনারা আগামীকাল দুপুর 3টার মধ্যেই পাবেন, রাতে দেওয়ার চেষ্টা করব, পাবেন, যেন আপনারা নিজেরা বাংলা ইংলিশ দেখে একটু পড়তে পারেন। বাট আমি ধরে ধরে অনুবাদ করাবো আবার আগামী পর্বে। কথা কি বুঝলেন? আর যে দুইটা স্ক্রিনশট নিতে বলছি ওটা হচ্ছে হোমওয়ার্ক। যথারীতি হোমওয়ার্ক দুইটা কইরা আপনারা পিডিএফ শিট যদি পাবেন, তবু স্ক্রিনশট নিলে এখনই শুরু করতে পারবেন। হোমওয়ার্ক দুইটা করে অবশ্যই যারা এখন স্ক্রিনশট নিতে পারেন নিয়ে নেন। হোমওয়ার্ক করে আমাদের আগের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে সেখানে দিয়ে দিবেন। এই হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জমা দিবেন। এটা একটা হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা। ওকে, যাই হোক, আজকের এই পর্বে যারা যুক্ত আছেন তাদের সবার জন্য একটা মেসেজ আমি দিচ্ছি, ভাই যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই। আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং না শিখলে কোনো মুক্তি নাই। আপনার লাগবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি বিসিএস ব্যাংক পরীক্ষার্থী যাই হন না কেন, আর্গুমেন্ট রাইটিং আসেন, কিংবা ফোকাস রাইটিং, কিংবা সামারি রাইটিং, আপনি এসে রাইটিং, আপনি এনি কাইন্ড অফ রাইটিং, এনি পিস অফ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, যে কোনো রাইটিং আপনার লাগবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। কোথায় পাবেন? কোথায়? বাংলাদেশে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর আমার মনে হয় সবচেয়ে কাজের কোর্স যদি একটা প্রতিষ্ঠানই করায় সেটা ইএনজি লার্নিং। অন্যরা করায় কিনা সেটা আমি জানি না, তারা হয়তো আরো অনেক ভালো পড়াতে পারে আমাদের চেয়ে, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে কাজের কোর্স করায় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ইএনজি লার্নিং। যারা আস্থা পান, ভরসা পান, বলবো শুধু ভিডিও দেখে না দেখে বরং দ্রুত আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যান। আজকের ভিডিও দেখে নক করলে কিন্তু 50% ডিসকাউন্ট। আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই কেমন উপভোগ করলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।